আজকে স্কিন বা চর্মরোগ সম্পর্কে আলোচনা করা হবে। চর্মরোগগুলো কিভাবে কোন প্রশ্নগুলো আসে সেগুলো নিয়ে আলোচনা করা হবে। চর্মরোগ বা স্কিন ডিজিজ বলতে আমরা বুঝি চামড়ার উপরে বা ত্বকের উপরে যে রোগগুলো হয় সেগুলোই স্কিন ডিজিজ, বা চামড়ার উপরে যে রোগগুলো হয় সেগুলোই চর্মরোগ। তাহলে এইটা যদি কেউ মনে রাখে যে স্কিন মানে ত্বক, ত্বকের উপরে যে রোগগুলো হয় সেগুলোই চর্মরোগ, বা ইংরেজিতে বলতে বোঝায় স্কিন ডিজিজ। চর্মরোগগুলো অনেক প্রকারের হয়। কমন হচ্ছে একজিমা বা বলা যায় যে খোসপচরার মতন, যেটা একজিমা বলা হয়। একজিমা কাকে বলে বা একজিমা কি সেটা আমরা দেখি। একজিমা হলো ত্বকের বিশেষ প্রকারের অসংক্রামক। অসংক্রামক মানে একজিমার একজনের গায়ে আছে, তার সাথে ক্লোজ কন্ট্যাক্ট হওয়ার পরেও আরেকজনের শরীরে খুব একটা সংক্রমিত হয় না, তার মানে কি হচ্ছে অসংক্রামক। তাহলে একজিমার একটা ভাগ কি, এইটা হচ্ছে স্কোয়াসেনা। স্কোয়াসেনা, ঠিক আছে। একজিমা কিসের রোগ? ত্বকের বা স্কিনের এক প্রকারের বিশেষ অসংক্রামক, মানে একজনের থেকে আরেকজনে খুব দ্রুত ছড়ায় না। অ্যালার্জি জাতীয় প্রদাহ, অ্যালার্জি থাকবে। তাহলে এটার মধ্যে কি আছে? অ্যালার্জির জন্য প্রদাহ হবে। প্রদাহ মানে কি? মানে জ্বালা পোড়া করা বা কষ্ট পাওয়া, যা বাহ্যিক বা অভ্যন্তরীণ কারণে ঘটে। কি থাকতে পারে আরেকটা? বাহ্যিক অথবা অভ্যন্তরীণ। তাহলে আমরা এখানে কি বলি? একজিমা বলতে আমরা যেভাবে ডায়াগনোসিস করতে পারি, যে দেখেন একজিমা একটা চুলকানো বা স্কিন ডিজিজ। প্রথমে এর হচ্ছে পরিচিতি, এটা কি? স্কোয়াসেনা। তাহলে কি? এটা এক ধরনের জীবাণু সংক্রমণ, যেটা স্কোয়াসেনা। স্কোয়াসেনা বলতে কি? একজনের থেকে আরেকজন খুব দ্রুত ছড়ায় পড়ে না। এটা অ্যালার্জি জাতীয় প্রদাহ তৈরি করে। প্রদাহ মানে কি? ব্যথা তৈরি করে, যন্ত্রণা তৈরি করে। আর কি? বাহ্যিক অথবা অভ্যন্তরীণ। বাহ্যিক কি কারণে বলবো? কোথাও কোনো জায়গায় থেকে সেই সংক্রমণিক জীবাণুটা শরীরে এসে বাধা পাচ্ছে, ঠিক আছে, সেটা হচ্ছে বাহ্যিক কারণ। বা কোথায় সেই রকম কন্টামিনেটেড, যে বলা যায় ময়েশ্চার বা ওয়েদার, তারপরে ধরেন একজিমা যেখানে আছে, একটা গাছে আছে, সেই গাছটা থেকে শরীরের সাথে সংক্রমিত হয়ে একজিমা হলো, এই গেল। এবার অভ্যন্তরীণ কি? এই জীবাণুটা শরীরের মধ্যে ইনজেক্ট হয়েছে, হওয়ার ফলে রক্তে মিশে গেছে, যার ফলে স্কিন দিয়ে বহিঃপ্রকাশ করছে। তাহলে অভ্যন্তরীণ, বাহ্যিক, অভ্যন্তরীণ এবং বাহ্যিক আমরা কারণটা জানলাম। অ্যালার্জিক প্রদাহ থাকবে, স্কোয়াসেনা, এটা হচ্ছে একজিমা। কিন্তু এগুলো সম্পর্কে চোখে দেখে দেখে শিকার একটা জিনিস। আমরা বলে দিলাম যে প্রতিটা চর্মরোগী চুলকাবে, আবার প্রতিটা চর্মরোগের জন্যই স্কিনে কালো হয়ে যাবে, র্যাশ হবে, ছোট ছোট পুঁজ হতে পারে, ছোট ছোট বলা যায় ফোলা দেখা দিবে। এগুলো সবগুলোতেই তো হবে। বেশি চুলকালে কি হবে? উপরের চামড়াগুলো উঠে যাবে, ভিতরে লাল লাল হয়ে যাবে। তাহলে আলাদা করবো কি করে? এইগুলোর জন্য সব আলাদা আলাদা, এগুলো চোখে দেখে দেখে ডায়াগনোসিস করতে হবে। আচ্ছা, এবার 2 নম্বর প্রশ্ন আছে, যেটা 2013 সালে আসছে, স্ক্যাবিস। স্ক্যাবিস এটাও এক ধরনের চুলকানি জাতীয় রোগ, ঠিক আছে। স্ক্যাবিসের জীবাণুর নাম কি? স্ক্যাবিসের জীবাণুর নাম হচ্ছে সারকেপ্টাস স্ক্যাবি। সারকেপ্টাস স্ক্যাবি। সারকেপ্টাস
জীবাণুর নামটা আসবে। কারণ কি, এখন চর্মরোগ প্রতিটা বাড়িতে বাড়িতে ভয়ানক আকার ধারণ করছে। আমরা ছোটবেলায় এক সময় দেখছি যে আগে কুষ্ঠ রোগ হতো, যেটার কারণে মানুষ সমাজ থেকে বিচ্ছিন্ন করে তাকে আলাদা করে রাখতো। কিন্তু এখন কি হয়েছে, এইটা প্রতিটা ঘরে ঘরে হয়েছে যে মানুষকে আর আলাদা করে রাখার কোনো উপায় নাই। দেশের জনসংখ্যা অনেক বেশি, ঘনবসতি, মাঝে করোনার যে একটা ব্যাপক প্রাদুর্ভাবের পরে থেকেই চর্মরোগটা বেশি হয়েছে। এজন্য কোনো কোনো বিশেষজ্ঞদের মতে করোনা আসার পরে ওয়েদারগুলো যে চেঞ্জ হয়েছে, বিভিন্ন ভাইরাস, বিভিন্ন ফ্লু যেটা বায়ুমণ্ডলে প্রবেশ করছে, তার বহিঃপ্রকাশের কারণেও এই চর্মরোগগুলো বেশি দেখা দিচ্ছে। আবার কেউ কেউ বলছে কোনো ইয়েতে দেখা যায় যে করোনার ভ্যাকসিনের সাইড ইফেক্ট হতে পারে। প্রতিটা ভ্যাকসিন, প্রতিটা রোগের যে ভ্যাকসিন, সেটা কোনো রোগের জীবাণু নিয়েই তৈরি হয়েছে। তাহলে শরীরে সেই রোগের জীবাণুটা ইনজেক্ট করা হয়। ইনজেক্ট করা হয় কেন, যে শরীর ওই রোগটার জীবাণু আগে থেকে চিনবে। তাহলে নতুন করে যদি ওই জীবাণুটা শরীরে আক্রমণ হয়, তখন কি হবে, সে অসুস্থ হবে না। এই জন্য ভ্যাকসিন বলতে বোঝায় যে ওই রোগের জীবাণু যার শরীরকে আগে থাকতে ওই রোগ সম্পর্কে উপস্থিতি বোঝাচ্ছে, এবং কম মাত্রায় যেন শরীরে সেটাকে সহ্য করতে পারে এবং শরীরে ইমিউনিটি তৈরি করতে পারে, সেই জন্য ভ্যাকসিন দেওয়া হয়। এখন যেমন বর্তমানে টাইফয়েড ভ্যাকসিন দিচ্ছে সরকার, ঠিক আছে? টাইফয়েড ভ্যাকসিন, টাইফয়েড মানুষের হয় কত পার্সেন্ট, 1 থেকে 5% ধরলাম, বাংলাদেশের মোট জনসংখ্যা 1 থেকে 5%। এবার টাইফয়েড ভ্যাকসিন যদি কেউ না দেয়, তাও কিন্তু তার টাইফয়েড হতে পারে। আর টাইফয়েড ভ্যাকসিন দিলেও কিন্তু 100 জন মানুষের 15% লোক টাইফয়েডে আক্রান্ত হতে পারে ভ্যাকসিন নেওয়ার পরে। তার মানে কি, এই রেঞ্জে বেশি, এই রেঞ্জে কম। তাহলে টাইফয়েড যাদের হচ্ছে, টাইফয়েডের চিকিৎসা অ্যাভেলেবল, টাইফয়েডের ভ্যাকসিন যে ঘটা করে নেওয়ার পক্ষপাতী আমি না। কারণ হচ্ছে যে টাইফয়েডের ভ্যাকসিন না নিলেও যে তার টাইফয়েড হচ্ছে, আর নিলেই যে হবে না তার তো গ্যারান্টি নেই। কি হবে, যে তার শরীরে টাইফয়েডের জীবাণুটার ইমিউনিটি বুস্ট করবে, সেজন্য সে নিতে পারে। কে নিবে তাহলে টাইফয়েড ভ্যাকসিনটা? টাইফয়েড তো সরকার দিচ্ছে ভ্যাকসিন, তাহলে কাউকে দিতে হবে। সরকার যেহেতু জনগণের কল্যাণের কথা চিন্তা করেই দেয়, কিন্তু কে নিবে? যার ঘন ঘন টাইফয়েড হচ্ছে, যার ঘন ঘন জ্বর হলে টাইফয়েড আক্রান্ত হচ্ছে, যেমন ঢাকা, তারপরে চট্টগ্রাম, তারপরে টাঙ্গাইল, মধুপুর, এইসব অঞ্চলে টাইফয়েডের পরিমাণটা বেশি। পাহাড়ি অঞ্চলগুলোতে মশা বেশি থাকে, এই অঞ্চলগুলোতে টাইফয়েডের ভ্যাকসিনগুলো বেশি দিতে হবে, ঠিক আছে? আমরা করছিলাম কি, স্ক্যাবিসের জীবাণুর নাম কি, সার্কিটাস স্ক্যাবিস। এটা আসলো। তাহলে ইংরেজি বানানটাও মুখস্থ করে রাখতে হবে, না হলে বাংলায় লিখতে হবে। স্ক্যাবিসের সংজ্ঞা কি, ফুসফুসরা বা চুলকানি, যা একটি স্পর্শ সংক্রামক চর্মরোগ। স্পর্শ সংক্রামক চর্মরোগ মানে আমার যদি থাকে, আপনি যদি আমার সাথে হ্যান্ডশেক করেন বা আমার সাথে একসাথে বসে পাশাপাশি গায়ের সাথে খুব ঘেঁষাঘেঁষি করে বসে বাসে উঠে এক জায়গা থেকে আরেক জায়গায় যেতে, বাস ট্রেনের জার্নিতে তো খুবই জায়গা কম, একজনের শরীরের সাথে আরেকজনের শরীর এমনিই লাগে। এই অবস্থাতেই কিন্তু স্ক্যাবিস ছড়াইতে পারে, ঠিক আছে? তাহলে কি বলছে, এটা একটি সংক্রামক চর্মরোগ যা সার্কেপ্টিস স্ক্যাবি নামক ক্ষুদ্র কীটাণুর দ্বারা উদ্ভব হয়। খুবই ছোট, যেটা খালি চোখে দেখা যায় না, এতই ছোট একটা কীট। মাইক্রোস্কোপিক এক্সামিনেশন করলে দেখা যায় যে ছোট্ট কিছু মুখ এবং কিছু পা আছে, ছোট ছোট পা আছে, যেটা দিয়ে শরীরকে আঁকড়ায় ধরে রাখে এবং মুখ দিয়ে ক্ষত তৈরি করে। তখনই আমরা চুলকানোর জন্য চুলকানি অনুভব করি। এটা কি স্যার একটা ঘামাচির মতো, যেটা হচ্ছে লাল হয়ে, এইটাই হাতে হবে, পায়ে হবে। তারপরে এখানে দেখা যাচ্ছে যার ফলে অতিমাত্রায় চুলকানি এবং পাঁচরা সৃষ্টি হয়। এইবার আমরা পাঁচরা জিনিসটা কি সেটা এরকম বোর্ডে তো আঁকায় এটা বোঝানো যায় না, একটা মানুষের হাত, এইগুলো আঁকবো মনে করলাম, দেখা যাবে
কেটে কেটে তো চামড়াটা কেটে দেয় না আঙুলের, তখনই এভাবে ঘা হয়ে যায়। তখন কি হয়, ওই পোকাটা তো বংশ বিস্তার করছে, আরো ভয়ানক আকার ধারণ করে, তখন আস্তে আস্তে আরো বেশি এটা মারাত্মক আকার ধারণ করে। তখন কি করতে হয়, এর উপরে টপিক্যাল অয়েন্টমেন্ট, সরি মানে টপিক্যাল মানে চামড়ার উপরে ভাগ বোঝায়, এটা কোনো ক্রিমের নাম বলছি না। আসেন, হ্যাঁ আসেন। তাহলে টপিক্যাল অয়েন্টমেন্ট দিতে হবে কিছু, বা ক্রিম, লোশন, এবং ইন্টারনাল থেকে প্রোটেক্টিভ করার জন্য কিছু ওষুধ মুখে খেতে হবে, ঠিক আছে। এখানে তাহলে আমরা কি পড়লাম, স্ক্যাবিসের জীবাণুর নাম কি, স্ক্যাবিস রোগটা কি সেটা পড়লাম। তারপরের প্রশ্ন দেখি, দাঁত বা রিংওয়ার্ম। দাঁত বা রিংওয়ার্ম এটা খুবই ভয়ঙ্কর একটা রোগ। দাঁত বা রিংওয়ার্ম এই রোগটাও বেশ কষ্টদায়ক। তাহলে এখানে দাঁত বা রিংওয়ার্ম কি আমরা দেখি। দাঁত বা রিংওয়ার্ম এক প্রকার সংক্রামক চর্মরোগ, যা সংক্রামক চর্মরোগ বলতে আমরা কি বুঝি, যেটা হচ্ছে একজনের থেকে আরেকজনায় খুব দ্রুত ছড়াইতে পারে। একটাই সংক্রমক রোগ কম, সেটা কি একজিমা, যেটা একজনের শরীর থেকে আরেকজনের সংস্পর্শে গেলেই শরীরে মানে আরেকজনের শরীরে বহিঃপ্রকাশ করে না। দাঁত বা রিংওয়ার্ম এক প্রকার সংক্রামক চর্মরোগ, যা ডার্মাটোফাইট নামক এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়। এক প্রকার ডার্মাটোফাইট কি, ডার্মাটোফাইট। তাহলে যদি এরকম আসে যে দাঁত বা রিংওয়ার্ম কি দ্বারা বা কি নামের ছত্রাক দ্বারা সংক্রমিত হয়, তখন বলতে হবে কি ডার্মাটোফাইট নামক এক প্রকার ছত্রাক বা ফাঙ্গাস দ্বারা সংক্রমিত হয়। এবার 5 নম্বর প্রশ্ন, দাঁত বা রিংওয়ার্ম সৃষ্টিকারী জীবাণুর নাম কি, ডার্মাটোফাইট এক প্রকার ছত্রাক। তাহলে একটা প্রশ্নের মধ্যে দুইটা প্রশ্ন আছে। এবার দেখি আমরা একজিমার কারণ উল্লেখ করি। একজিমা আমরা প্রথম প্রশ্ন করছিলাম নাকি, একজিমা, একজিমা, স্ক্যাবিস, দাঁত বা রিংওয়ার্ম এই তিনটাই যদি আমরা চর্মরোগ সম্পর্কে ভালোভাবে জানতে পারি, অর্ধেক চর্মরোগ এই তিনটার মধ্যেই। যদি বাংলাদেশে 100টা চর্মরোগের প্রাদুর্ভাব হয়, তার মধ্যে এই তিন, ঠিক আছে। একজিমার কারণসমূহ নিম্নরূপ। একজিমা চামড়ার অ্যালার্জি জনিত প্রদাহের কারণে হয়। একজিমা চামড়ার অ্যালার্জি প্রদাহের কারণে হয়। বংশগতভাবে কোনো কিছুর প্রতি কারো অ্যালার্জিক প্রতিক্রিয়া নির্ভর করে। কারো বেগুন খেলে অ্যালার্জি হয়, কারো পাঙাশ মাছ খেলে অ্যালার্জি হয়, কারো ইলিশ খেলে অ্যালার্জি হয়। এগুলো একজিমার অন্তর্ভুক্ত, ঠিক আছে। বাহিরের পদার্থের কারণে অ্যালার্জির প্রতিক্রিয়া, যেমন রাসায়নিক পদার্থ, সূর্যালোক, তারপরে পানি, সাবান, গাছ, খাদ্য, ওষুধ। সূর্যালোক বলতে সূর্যের আলোকে বোঝায়। কারো কারো এরকম আছে যে সূর্যের আলোতে গেলে চামড়া কি হয়ে যায়, লাল হয়ে যায় এবং র্যাশ বের হয়। এইগুলো একজিমার অন্তর্ভুক্ত। ভেতরের অ্যালার্জেনের যেমন উৎসসমূহ, লিভার বা যকৃৎ বা পরিপাকতন্ত্রের রোগ, কৃমি, দীর্ঘস্থায়ী জীবাণু সংক্রমণ ইত্যাদি হতে পারে। ত্বক বা চামড়ার প্রতি অতি সংবেদনশীলতা, অর্থাৎ অত্যধিক উত্তেজনা প্রবণ বাড়ায়, ঠিক আছে। একজিমার প্রকারভেদ। একজিমা বেশ কিছু প্রকারভেদ আছে, এগুলোর খুব একটা প্রয়োজন নেই, আপনাদের একটু জানার জন্য পড়ে নিতে হবে। দেখা গেল যে এই প্রকারভেদগুলো ডিটেইলসলি পরীক্ষাতে আসবে। তাহলে আমরা স্ক্যাবিস ছড়ানোর যে প্রক্রিয়া, স্ক্যাবিস মানে কি, যে ফুসফুসজাত যে চুলকানিগুলো সেইগুলো। রোগ ছড়ানোর পদ্ধতি, আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে বা একত্রে ঘুমালে বা খেলা করলে। দেখা গেল যে এক বাচ্চার স্ক্যাবিস আছে, ক্লাস 2 বা 3-তে পড়ে, সেই ক্লাসে যতজন আছে সবার স্ক্যাবিস হতে পারে। একটি মাদ্রাসায় একটা বাচ্চার স্ক্যাবিস আছে, পুরো মাদ্রাসায় স্ক্যাবিস আক্রান্ত হতে পারে। দেখা যায় যে কোথায় ঘনবসতি, যেমন বস্তি এলাকায় মাদ্রাসাতে গাদাগাদি করে থাকা হয়, প্রাইমারি স্কুল লেভেলে অনেক স্টুডেন্ট একসাথে থাকে, এই জায়গাগুলোতে স্ক্যাবিসের প্রাদুর্ভাব বেশি। তাহলে এখানে বলছে আক্রান্ত ব্যক্তির সংস্পর্শে গেলে
হবে স্ক্যাবিস আরেকজনের হয়ে যাবে। আক্রান্ত ব্যক্তির সাথে সরাসরি স্পর্শে গেলে, যেমন হ্যান্ডশেক করা, সরাসরি স্পর্শ। আবার সরাসরি স্পর্শ যেমন স্বামী স্ত্রী উভয় একসাথে থাকছে, সেই সময়ও কারো যদি স্ক্যাবিস থাকে তারও হতে পারে। ঠিক আছে, এবার দাঁত বা রিংওয়ার্ম এর প্রকারভেদ। দাউদ বা রিংওয়ার্ম এর অনেকগুলো প্রকারভেদ আছে। তার মধ্যে একটা হচ্ছে টিনিয়া কর্পোরিস, শরীরের যে কোনো অংশে দাঁত হলে তা টিনিয়া কর্পোরিস বলে। যেমন এটি বুক, পেট সর্বত্র হতে পারে। কোথায় হতে পারে? বুক হতে পারে, এই গলার সাইড দিয়ে হয়। পেটে হতে পারে, যে পারে মানুষ হচ্ছে প্যান্ট, মহিলারা সালোয়ার পরে সেই অংশ দিয়ে, নাভির চারপাশ দিয়ে হতে পারে। এগুলোকে বলা হয় টিনিয়া কর্পোরিস। যদি টিনিয়া কুরিস হয়, বগল কুস্কিতে যে দাঁত হয় তা হচ্ছে টিনিয়া কুরিস। ঠিক আছে, বগল এবং এই যে বগল কেমন থাকে, কুস্কি কেমন থাকে না, এই খামযুক্ত স্থানগুলো হচ্ছে টিনিয়া কুরিস। এটি ঘামাসের মতো ফুসকুড়ি হয়ে দ্রুত ছড়িয়ে পড়ে। টিনিয়া কুরিসটা কি ঘামাসের মতো হয়, এবং যেহেতু এটা ঘামা ভাব অংশে থাকে তাহলে খুব দ্রুত আরেকটাতে ছড়ায় পড়ে। আর একটা হচ্ছে টিনিয়া বার্বি, সেটা কোথায় হয়? দাড়ির স্থানে। ঠিক আছে, ছেলেদের ক্ষেত্রে এটা বেশি দেখা যায় যে দাড়ির স্থানে এই দাঁত হয়। তারপরে টিনিয়া ক্যাপিটিস, মাথার দাঁতকে টিনিয়া ক্যাপিটিস বলা হয়। মাথার চুলের অংশে যেগুলো হয়, ঠিক আছে, সেগুলোকে বলা হয় টিনিয়া ক্যাপিটিস। তারপরে আছে 5 নম্বর টিনিয়া পেনিস। কোমর, পায়ের আঙ্গুল, পায়ের পাতা, পায়ের তলা যে দাঁত হয় সেগুলো হচ্ছে টিনিয়া পেনিস। ঠিক আছে, এই পেনিস মনে রাখার জন্য মনে রাখতে হবে, পেনিস হলে এটা পায়ে হচ্ছে, পায়ের যে অংশগুলো এইভাবে মনে রাখতে হবে। টিনিয়া বা রিংওয়ার্ম এটা একটা রোগ। এই রোগের হচ্ছে প্রকারভেদ, যেগুলো বললাম টিনিয়া কর্পোরিস, যে গোটা শরীরের যে কোনো অংশেই হতে পারে, যেমন বুকে হতে পারে, তারপরে নাভির চারপাশ অংশ দিয়ে হতে পারে। এগুলো হচ্ছে টিনিয়া কর্পোরিস। 2 নম্বর টিনিয়া কুরিস, কোথায়? বগলে এবং কুস্কিতে। টিনিয়া কুরিস কোথায় হতে পারে? যেখানে ঘাম যুক্ত স্থান। টিনিয়া বার্বি দাড়ির স্থানে হয়, বার্বি। ঠিক আছে, বার্বির সাথে দাড়ির সম্পর্ক মনে করে রাখেন, এটা হচ্ছে দাড়ির স্থানে হয়। এবার হচ্ছে টিনিয়া ক্যাপিটিস, এইটা মাথার দিকে হয়, মানে মাথার চুল যে অংশে থাকে সেই অংশে হচ্ছে। তারপরে হচ্ছে টিনিয়া পেনিস, কোমর, পায়ের আঙ্গুল, পায়ের পাতা, পায়ের তলায় যে দাঁত হয় সেগুলো হচ্ছে টিনিয়া পেনিস। আর একটা হচ্ছে টিনিয়া আঙ্গুয়াম, নখের মধ্যে যে দাঁত হয় তাকে হচ্ছে টিনিয়া আঙ্গুয়াম বলা হয়। ঠিক আছে, নখের মধ্যে, পায়ের নখ হতে পারে, হাতের নখ হতে পারে। আবার এই নখের ঠিক সাইডের অংশ দিয়ে অনেক সময় ফুলের পুঁজ জমা হয়, এটা কিন্তু আবার এই টিনিয়া রোগ না। ঠিক আছে, সেটা কি হবে? ওইটা হচ্ছে আমরা বলি যে পায়ের বা হাতের হচ্ছে কেনি পাকা, যেটাকে বলা হয়। ঠিক আছে, এই রোগ আর ওইটা দুইটাও চর্মরোগের মধ্যে পড়ে, কিন্তু এটা আলাদা ওইটা আলাদা। কেন আলাদা হচ্ছে? ওইটা হচ্ছে জীবাণুর কারণে হচ্ছে, ওখানে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। আর এইটা কি হচ্ছে? ফাঙ্গাস বা ছত্রাকের দ্বারা হচ্ছে, সেজন্য এখানে অ্যান্টি ফাঙ্গাল ব্যবহার করতে হবে। তাহলে দুইটা দুই রকম রোগ, সেজন্যই আলাদা করতে হবে। কেনি পাকার ইংরেজি নাম হচ্ছে প্যারিনাইকিয়া, আর এটার নাম হচ্ছে টিনিয়া অ্যাঙ্গুইনাম। টিনিয়া অ্যাঙ্গুইনাম, তাহলে দুই নাম। তাহলে আঙ্গুলের মধ্যে বলেই যে দুইটা একই জিনিস টিনিয়া, তারা দুইটাই চর্মরোগ, কিন্তু যখন ডিফারেন্সিয়েল করতে হবে তখন এটা আলাদা। কথা কি বুঝতে পারছেন? আচ্ছা, এক্সিমা সাধারণত কোথায় হয় উল্লেখ করতে যদি বলে, এক্সিমার সাইট, এটা কোথায় হয়? সাইট, সাইট অফ এক্সিমা, মানে কোন কোন স্থানে
ভাঁজে কবজির পেছনে সাধারণত কনুই, এটা কি, এটা হচ্ছে কনুই, কনুইয়ের সামনের ভাঁজ কোনটা, এইটা, আর পিছনের ভাঁজ কোনটা, এইটা। তাহলে এই দুই ভাঁজে হতে পারে। হাঁটু, হাঁটু কোনটা, এটা নি জয়েন্ট বলি আমরা, পায়ে, এই হাঁটুর সামনে এবং পেছনে হতে পারে, ভাঁজের মধ্যে হতে পারে। গোড়ালির সামনে ভাঁজে বেশি হয়ে থাকে, গোড়ালি মানে কি, পায়ের যে লাস্টের যে জয়েন্টটা থাকে সেটাকে গোড়ালি বলি আমরা, গোড়ালির ভাঁজে বেশি হয়ে থাকে। বাচ্চাদের মুখে, হাতে ও পায়ের তালুতে হতে পারে, বাচ্চাদের হাতে, মুখে ও পায়ের তালুতে হতে পারে একজিমা। তাহলে এই জায়গায় যদি চুলকানিগুলো হয় তখন আমরা কি চিন্তা করতে পারি, এইটা একজিমা হচ্ছে কি, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে আমরা একটা বড় প্রশ্ন এখানে আছে, একজিমা ক্লিনিক্যাল ফিচার ও চিকিৎসা পদ্ধতি। এতক্ষণ আমরা তো আলোচনা করলাম, এবার চিকিৎসা পদ্ধতি নিয়ে কিছু আলোচনা করি। এটা পেজ নাম্বার 81। একজিমার ক্লিনিক্যাল ফিচার, অ্যাকুট মানে তীব্র, যেটা বা সদ্য দ্রুত হয় সেটাকে অ্যাকুট বলা হয়। তীব্র চুলকানি, জ্বালাপোড়া ও ব্যথা করে, ত্বকে লাল ক্ষত হয়, ফুলে যায়, ফুসকুড়ি দেখা যায়, ইনফেকশন হলে পুজ হয়, সাধারণত ভেজা থাকে। কি বললাম, এখানে সাধারণত ভেজা ভেজা স্থানে থাকবে। এবার ক্রনিক বা পুরাতন একজিমা, তীব্র চুলকায়, ত্বকে কঠিন আবরণ পড়ে যায়। চুলকাতে চুলকাতে কি হয়, ত্বক আমাদের যে মসৃণ বা নরম আছে, এখানে বারবার চুলকাতে চুলকাতে কি হবে, এখানে অনেক চামড়াটা মোটা হয়ে যাবে। তারপরে ত্বকে কঠিন আবরণ পড়ে, ত্বকটা মোটা ও পুরু হয়ে যায়, সাধারণত শুকনো থাকে, ত্বক ফাটা ফাটা মনে হয়। এটা হচ্ছে একজিমার একটা লক্ষণ। লক্ষণ বলতে রোগী এসে এই লক্ষণগুলো দেখাবে। এবার একজিমার কি চিকিৎসা পদ্ধতি, লোকাল চিকিৎসা মানে প্রাথমিক চিকিৎসা বা সাধারণ প্রথম স্টেপে নিতে হবে। ক্ষত স্থানে পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 2 বার ধৌত করতে হবে। ক্ষত স্থানে কি পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে 2 বার ধৌত করতে হবে, অথবা জেনসন ভায়োলা দিয়ে ক্ষত স্থান মুছতে হবে, ঠিক আছে, অথবা যে প্রোভিসের এই দিয়ে পরিষ্কার করা যায়। শুকানোর পর ক্যালসিয়াম লোশন দিনে 2-3 বার ব্যবহার করতে হবে। পটাশিয়াম পারম্যাঙ্গানেট দিয়ে ধুইতে হবে, ধুয়ে শুকানোর পরে ক্যালসিয়াম লোশন দিয়ে দিনে 2 থেকে 3 বার ব্যবহার করতে হবে। তারপরে স্টেরয়েড ক্রিম, বেটামিথাসন লাগাইতে হবে, ঠিক আছে, স্টেরয়েড ক্রিম, বেটামিথাসন লাগাইতে হবে, তাহলে এটা ভালো হয়ে যাবে। কতদিন লাগাইতে হবে, 14 দিন। কতদিন, ডিউরেশন হচ্ছে 14 দিন। এবার হচ্ছে সিস্টেমেটিক চিকিৎসা, ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে, সিস্টেমেটিক মানে কি, মুখে খাওয়া, যদি ব্যাকটেরিয়াল ইনফেকশন হয়ে যায় তখন কি করতে হবে, ফ্লুক্লোক্সিন দিতে হবে দিনে 4 বার। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে হবে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন ট্যাবলেটের নাম কি, সমস্ত অ্যান্টিহিস্টামিন ওষুধের মধ্যে একটা ব্যবহার করতে পারবে। কি বললাম, এগুলো অ্যান্টিহিস্টামিন ওষুধ, যেমন ডেসলর, অ্যালাটল, রুপা, তারপরে ফেক্সো, তারপরে বিল্ডিন, গ্লাসটিন, এগুলো সবগুলোই অ্যান্টিহিস্টামিন ওষুধ। এই একটা অ্যান্টিহিস্টামিন ব্যবহার করতে হবে কেন, যেন চুলকানি বা অ্যালার্জির প্রাদুর্ভাবটা কমে। এগুলো কি সিস্টেমেটিক, সিস্টেমেটিক কি, যেগুলো মুখে খাওয়া। আমরা প্রথমে যখন বলছি তখন বলতে যে ওপরে ক্রিম বা লোশন ব্যবহার করতে হবে এবং ভিতরে মুখে খাওয়ার কিছু ওষুধ দিতে হবে। তাহলে আমরা 2 ধরনেরই পাচ্ছি না এখানে। তারপরে চুলকানি কমার জন্য অ্যান্টিহিস্টামিন ওষুধ দিতে হবে। ঘুম কম হয়, অনেক সময় কি হয়, রাত্রে চুলকানিটা বাড়ে, তখন কি করতে হবে, ঘুমের ওষুধ দেওয়া যায়। ঘুমের ওষুধ যেমন ডাইজিপাম, ক্লোনাজিপাম, এই ধরনের ওষুধ দেওয়া যায় রাত্রে একটু। রোগ নিয়ন্ত্রণে না আসলে প্রেডনিসোলোন 20 থেকে 40 মিলিগ্রাম বিভক্ত মাত্রায় 7 থেকে 14 দিন ব্যবহার করতে হবে। এটা কি বললাম, একজিমার সম্পর্কে বললাম। এবার সব থেকে বেশি যে চর্মরোগগুলো দেখা যায় সেটা নিয়ে আমরা আলোচনা করব, কি স্ক্যাবিস। এই রোগটা এখন খুবই ভয়াবহ আকার ধারণ করছে। তাহলে আমরা এখন কি করব, স্ক্যাবিস, ঠিক আছে। চর্মরোগ একটার সাথে আরেকটা কিন্তু সম্পর্ক
উদ্ভেদ দেখা দেয়। এটা স্ক্যাবিসের সাইড কোথায় বলছি যে হাতে পায়ে দেখা দেবে, ঠিক আছে না? বেশি গোটা শরীরে দেখা দিতে পারে, কিন্তু হাতে পায়ে অবশ্যই থাকবে। অতিরিক্ত চুলকানির ফলে ত্বকে ঘা বা ক্ষত তৈরি হতে পারে। বয়স্ক, শিশু, প্রাপ্তবয়স্কদের মধ্যে ফুসকুড়ি ও চুলকানির স্থান থাকবে। বয়স্ক এবং শিশুদের মধ্যে ফুসকুড়ির মতো চুলকানির একটা অংশ বা স্থান থাকবে। দুই আঙ্গুলের মধ্যবর্তী স্থান, বিটুইন টু ফিঙ্গার্স, এই দুই আঙ্গুলের মাঝে চুলকানি থাকবে। তারপরে রিস্ট মানে কি কবজি, এলবো মানে কোনই, তারপরে অ্যাক্সিলা মানে বগলে, নিপল মানে স্তনবৃত্ত, পেনিস মানে পুরুষাঙ্গে, কোমর, তারপরে নিতম্ব বা মাথা বা পাটকেও এই রোগের প্রাদুর্ভাব দেখা দেবে, ঠিক আছে? কি কি দেখা দেবে এখানে? এই জায়গাগুলোতে ফুসকুড়ির মতো ছোট ছোট একটা সাদা সাদা ছোট ফুসকুড়ি পাওয়া যাবে, এই যে এরকম। হ্যাঁ, চাপ দিলে পানি বের হয়, এটাই হচ্ছে স্ক্যাবিস। তাহলে এটা চেনার একটা যে আলাদা উপকরণ বলে দিলাম বা একটা দিক নির্দেশনা বলে দিলাম, সেটা মাথায় রাখতে হবে যে এইরকম ফুসকুড়ি ফুসকুড়ি থাকলে আমরা তাকে স্ক্যাবিস বলবো। সাধারণত শিশুদের আক্রান্ত স্থান, শিশুদের কোথায় হবে? মাথায় হবে, মুখ হবে, ঘাড় হবে, পায়ের তালুতে হবে, পায়ের নিচের অংশে হবে, ঠিক আছে? স্ক্যাবিসের চিকিৎসা পদ্ধতি, স্ক্যাবিস পরিপূর্ণভাবে নিরাময়যোগ্য, মানে ভালো হয়ে যায়। আবার যদি শরীরে জীবাণু ইনফেক্ট করে তাহলে আবার হতে পারে। ওষুধ খেয়ে স্ক্যাবিস ভালো হয়ে গেল। এবার দেখা গেল যে এক বাড়িতে সদস্য 6 জন, 2 জন রাজশাহী থেকে পড়াশোনা করে, তার স্ক্যাবিস সে নিয়ে আসতে মেসে থেকে বাড়ির সবার হয়েছে। এবার সে আবার রাজশাহী চলে গেছে, বাড়ির সবাই ওষুধ খেয়ে ভালো হয়ে গেছে। এবার আবার সে কোনো অপারেশন, ঈদ, পুজোয় কোনো না কোনো ছুটিতে 1 মাস 2 মাস পরে হলো তো আসছে, সে বাড়ির সবাই ভালো ছিল, সে আবার নিয়ে আসছে, আবার হতে পারে, ঠিক আছে? এই জন্য বলা হয় যে স্ক্যাবিস বারবার হতে পারে। এরকম যে স্ক্যাবিস যখন শরীরে আছে তখন একটা তার দাওয়াত করছে, কি করছে? সে ভালো পোশাক পরিধান করে চলে গেছে দাওয়াত খাইতে, এসে কি করছে? পোশাকগুলো কি এসে রোদ্রে শুকায় নাই, ওইভাবে রেখে দিচ্ছে, একবার পরছি ময়লা তো হয় নাই। এইবার সেটা কি করলো? ওয়ার্ড্রপ বা বিভিন্ন হ্যাঙ্গিং করে রেখে দিল। স্ক্যাবিসের ওষুধ সে চলছে, ক্রিম মাখতে ব্যবহার করে ভালো হয়ে গেল। আবার 7 থেকে 10 দিন পরে বা 15 দিন পরে দেখা গেল ওই জামাটা আবার পরছে সে, তখন তার আবার রিপিটেডলি স্ক্যাবিস হতে পারে। তাহলে স্ক্যাবিসের জীবনচক্র খুব কষ্টের না? যার হবে তার কষ্টের, স্ক্যাবিসের জীবনচক্র কষ্টের না, মানুষের তো কষ্টের। আচ্ছা, আমরা ট্রিটমেন্ট করি। এগুলো বলার উদ্দেশ্য যেন আপনারা মনে রাখতে পারেন যে এই রোগগুলো হচ্ছে এইভাবে হচ্ছে। পারমেথ্রিন 5% ক্রিম, পারমেথ্রিন 5% ক্রিম উষ্ণ পানিতে গোসল করার পর, উষ্ণ মানে কি? একটু কুসুম কুসুম গরম পানিতে গোসল করার ফলে শরীর কিছুটা গরম হলে তা ঠান্ডা করে নিতে হবে। পরিষ্কার, শুষ্ক ও ঠান্ডা ত্বকে ক্রিম লাগাইতে হবে। পরিষ্কার, কোনো ময়লা নাই, শুষ্ক মানে শুকনা করে নিয়ে শীতের দিনে যদি এভাবে টান মারেন দেখেন যে এর মধ্যে সাদা হয়ে যায়, সেটাকে শুষ্কতা বলে। গরমের মধ্যে কি হবে? এবং হাত দিলে বোঝা যাবে যে ভেজা অংশ নেই, সেটাই হচ্ছে শুষ্ক ত্বক। পরিষ্কার ও শুষ্ক ত্বকে ঠান্ডা করে নিয়ে ক্রিম লাগাইতে হবে। মাথা বাদে শরীরের সর্বত্র ক্রিম প্রয়োগ করতে হবে। পারমেথ্রিন 5% মাথা বাদে শরীরের সমস্ত জায়গাতে ব্যবহার করা যায়। পারমেথ্রিন 5% শুধু মাথা, মুখমণ্ডল বাদে সমস্ত জায়গায় ব্যবহার করা যায়। ক্রিম প্রয়োগের 8 থেকে 12 ঘন্টা পর সম্পূর্ণ শরীর ভালোভাবে পরিষ্কার করে ফেলতে হবে। কি করতে হবে? গোসল করতে হবে। কি দিয়ে? শ্যাম্পু দিয়ে। প্রয়োজনে ক্রিমটি 1-2 সপ্তাহ ব্যবহার করতে হবে, 1 থেকে 2 সপ্তাহ ব্যবহার করতে হবে। এইবার গেল 1 নাম্বার চিকিৎসা। এবার 2 নাম্বার কি? বেনজাইল লোশন 25%। এটা কি? প্রাপ্তবয়স্কদের জন্য। আর শিশুদের জন্য কত? 12.5। ঠিক আছে? যেমন এই 25% বেনজাইল লোশন
বা ইমালশন এটা 25% বড়দের জন্য, 12.5 হচ্ছে বাচ্চাদের জন্য। এইটা ব্যবহার করতে হবে পরপর 3 দিন, মাথা, মুখ এবং জেনিটাল এরিয়া ব্যতীত। মাথা, মুখ এবং জেনিটাল অর্গান, মুখের মধ্যে পড়বে নাক, নাকের ছিদ্র, মুখের ভিতরের অংশ, জেনিটাল অর্গান মানে কি পোশাক পায়খানার রাস্তা ব্যতীত গোটা শরীর ব্যবহার করতে হবে কয়দিন? পরপর 3 দিন। 3 দিনে গোসল করার পরে ব্যবহার করতে হবে। এবং অন্তত হাতে তো আমরা ব্যবহার করলাম, হাতেও স্ক্যাবিস আছে, 1 থেকে 3 ঘন্টার মধ্যে সেই হাত আবার সাবান শ্যাম্পু দিয়ে ধোয়া যাবে না, খাওয়া দাওয়া করা যাবে না। তাহলে কি করতে হবে? গোসল করতে হবে, খাবার খেতে হবে, রেস্ট করে ওষুধটা শরীরে মাখতে হবে, মেখে কম পোশাকে থাকতে হবে। কম পোশাক বলতে কি প্রত্যেকজন বাড়িতে বা ঘরের মধ্যে ব্যবহার করতে হবে। যেন শরীরে যদি আমি গেঞ্জি পরি, আমার যদি বডিটা খোলা থাকে, তাহলে ক্রিমটা শরীরে সুন্দরভাবে লাগলো, লাগার পরে শুকায় চলে যাবে না। আর যদি সাথে সাথে আবার গেঞ্জি পরে ফেলি, তখন কি হবে? গেঞ্জি চলে যাবে। সেই জন্য শরীরে কম জামা পরিধান করতে হবে। কি করতে হবে? এবং মহিলারা কি করবে? মহিলারা ঘরের মধ্যে শরীরে কম পোশাক পরিধান করবে, যেমন যেটা না পরলেই না সেইভাবে পরিধান করে ব্যবহার করবে। এটা প্রয়োজনে ক্রিমটি 7 দিন প্রয়োগ করতে হবে, পরপর 3 দিন ব্যবহার করতে বললাম। কয়দিন? 3 দিন, 1 2 3। যদি প্রয়োজন হয় আবার 7 দিন পর্যন্ত ব্যবহার করা যায় না। কার উপরে নির্ভর করবে? এটা সংক্রমণের পরিমাণের উপর নির্ভর করবে। ক্লোট্রিম ক্রিম 10% উষ্ণ পানিতে গোসল করার পর মাথা, ঘাড় ও চোখ ব্যতীত সর্বোচ্চ ক্রিমটি লাগাতে হবে এবং 15-24 ঘন্টা পর আবার লাগাইতে হবে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ। অ্যান্টিহিস্টামিন ওষুধ কোনটা? এইটা। সেকেন্ডারি ইনফেকশন হলে, সেকেন্ডারি ব্যাকটেরিয়াল ইনফেকশন হলে তখন কি করতে হবে? অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হবে। পরিবারের অন্য সদস্যরা আক্রান্ত হলে তাদেরকেও একইভাবে বা সঠিকভাবে চিকিৎসা করতে হবে। কি বললাম? স্ক্যাবিস পরিবারের একজনের থেকে সবার হয়। এটা বললাম যে রাজশাহীতে পড়াশোনা করে বাড়িতে আসছে, সেই স্ক্যাবিস নিয়ে আসছে, গোটা পরিবার হয়ে গেছে। তাহলে কি করতে হবে? গোটা পরিবারের সবাইকেই ওষুধের আওতায় আনতে হবে। যার বেশি তার জন্য বেশি ওষুধ, যার কম তার জন্য কম ওষুধ, কিন্তু পরিবারের সবাইকেই কি করতে হবে? ট্রিটমেন্টের আওতায় নিয়ে আসতে হবে। আচ্ছা, এবার লাস্ট 3টা রোগ নিয়ে বলছি। স্ক্যাবিসের একদিবার সবকিছু বলা হলো, কোথায় হয় কি, স্ক্যাবিসের বলা হলো, চিকিৎসা বলা হলো। এবার দাউদ বা রিংওয়ার্ম। দাঁত হলে সাধারণত চামড়ার উপরে গোলাকার লাল ক্ষতের মতো সৃষ্টি হয়। দাউদের প্রধান লক্ষণই হচ্ছে গোলাকার হবে। স্ক্যাবিস কি এখানে একটা ওখানে একটা ছড়াই ছিটে হতে পারে, কিন্তু দাউদ কিভাবে হবে? এরা সংঘবদ্ধ, এইভাবে গোল হবে। মার্জিনাল লাইনগুলো হালকা এরকম থাকবে, ঠিক আছে? গোল সাগা চারদিক থেকে রাউন্ড যে একদম পুরো 100% গোল হবে এরকম না, ডিমের মতো হতে পারে, লেবুর মতো হতে পারে, কিন্তু গোলাকার থাকবে। এটা দেখতে অনেকটা চাকার মতো, যার কিনারাগুলো উঁচু এবং লাল। কিনারাগুলো উঁচু, একটা জায়গা যদি উঁচু হয় আর একটা জায়গা অবতল হতে হবে না? সেই জন্যই তো যদি একটা অবতল একটা উঁচু হয়, সরি অবতল যদি অংশ না থাকে তাহলে তো উঁচু অংশ বোঝা যাবে না। সেজন্য এইভাবে রাউন্ড রাউন্ড হয়ে থাকে। ক্ষত স্থান অত্যন্ত চুলকায়। ক্ষত স্থান কি? খুবই চুলকাবে। এরকম হবে যে মানুষ সহ্যের বাহিরে চলে যাচ্ছে। আমি কিছুদিন আগে এক মহিলাকে দেখলাম, ওনার টিনিয়াসিস বা দাউদ এত পরিমাণে হয়ে গেছে, স্তন, গলা, পেট এবং নিচের অংশ পর্যন্ত গোটাটাই হয়ে গেছে। ছোট ছোট চাকা ছিল, আস্তে আস্তে বড় হতে হতে স্পেয়ার্ড হয়ে গোটা হয়ে গেছে সব অংশে, ঠিক আছে? ক্ষত স্থান থেকে কি খুশকির ন্যায় উঠবে, মানে ছোট ছোট চামড়াগুলো চুলকানোর ফলে উঠে আসবে। মাথার দাঁত আক্রান্ত হলে আক্রান্ত স্থানে চুল পড়ে যাবে। মাথায় যদি দাঁত আক্রান্ত হয় তাহলে কি হবে? সেই স্থানের চুল পড়ে যাবে। কোমরে বা কুচকিত দাঁত হলে চামড়া সাদা বা পুরো হয়ে যাবে। নখে হলে অস্বচ্ছ ভঙ্গুর হয়ে যাবে। নখে কি হলে কি হবে? অস্বচ্ছ মানে পরিষ্কার থাকবে না, ভঙ্গুর হয়ে যাবে। আবার এইটা কিন্তু অ্যানিমিয়ারও একটা লক্ষণ, ঠিক আছে? দাঁত
চিকিৎসা বা পদ্ধতি, ক্ষতস্থান শুকনো রাখার চেষ্টা করতে হবে। কী করতে হবে, যদি কারো হাতে হয়, পায়ে হয়, পানি নাড়ার পরে, যেমন মায়েদের যদি হয় বা বোনদের যদি হয়, তখন কী হবে, তারা বাড়ির সংসারে কাজ করার জন্য বেশি বেশি পানি নাড়ে। তাদের কী করতে হবে, পানি নাড়া শেষ হলেই সেটা কী করতে হবে, হাত শুকনা করে টিস্যু দিয়ে বা গামছা দিয়ে মুছে ফেলতে হবে। তেল সাবান না লাগানো ভালো, তেল এবং সাবান না লাগানো ভালো। কেমন, যেমন এখন শীতকাল চলে আসছে, প্রায় সবাই কী করবে, সরষের তেল, নারিকেল তেল মাথার অনেক অভ্যাস আছে। যাদের দাউদ আছে তাদের সে অংশে কী করা যাবে না, তেল ব্যবহার করা যাবে না। তারপরে গেঞ্জি, মোজা, আন্ডারওয়্যার প্রতিদিন পরিষ্কার করতে হবে, রোদে শুকাইতে হবে। ক্ষত স্থানে ক্লোট্রিমাজল, ইকোনাজল, মিকোনাজল, হোয়াইট ফিট ক্রিম দিনে 2 থেকে 3 বার 1 সপ্তাহ থেকে 2 সপ্তাহ লাগাইতে হবে, ঠিক আছে। তারপরে ফ্লুকোনাজল ক্রিম ব্যবহার করা যায়। তারপরে কিটোকোনাজল ব্যবহার করা যায়। হাতের নখে দাঁত হলে প্রায় 4 থেকে 6 মাস, পায়ের নখে দাঁত হলে 8 থেকে 12 মাস ওষুধ খেতে হয়। তাহলে কি চিকিৎসা অনেক ব্যয়বহুল। হাতের নখে দাঁত হলে ওষুধ খেতে হয় কত, 4 থেকে 6 মাস। পায়ের নখে দাঁত হলে কত, 8 থেকে 12 মাস। 1 বছর ওষুধ খাওয়া কি সম্ভব? তা না, কন্টিনিউ কি খেতে পারে। এই জন্যই রিপিটেডলি হয়, আর দাঁতটা তাদের শরীরে হয় অনেক আকার ধারণ করে। চুলকানির জন্য অ্যান্টিহিস্টামিন জাতীয় ওষুধ খেতে হবে। তাহলে আজকে আমরা চর্মরোগ সম্পর্কে কিছুটা ধারণা দিলাম। আপনারা এই ধারণাগুলো মুখস্থ করে ফেলতে হবে, যেন আপনারা কিছুটা হলেও পরীক্ষাতে লিখতে পারেন এবং আপনাদের সচেতনতা তৈরি করতে পারেন। আজকের ক্লাসে